তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য ডিভাইড মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছু মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি নিউ ইয়র্ক সিটির কোনো একটা বিল্ডিংয়ে এভা নামের একটা মেয়ে দাঁড়িয়ে কিছু একটা দেখছিল। আসলে আমরা দেখতে পারি নিউ ইয়র্ক সিটিতে একটা পারমাণবিক বোমা পড়েছে, আর এই জন্যই পারমাণবিক বোমার আগুনগুলো ধীরে ধীরে অ্যাবার দিকে এগিয়ে আসছে। আর অ্যাবা জানলায় দাঁড়িয়ে এই সমস্ত ব্যাপারটা দেখছিল, আর সে এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে আগুনে পুড়তে চায়। সে পালানোর কোনো চেষ্টাই করছিল না। আর তখনই দ্রুত অ্যাবার বয়ফ্রেন্ড এসে কোনো রকমে তাকে টেনে হিস্ট্রে নিচে নিয়ে আসে, আর তাকে নিয়ে আসে আন্ডারগ্রাউন্ডের বম শেল্টারে, যেখানে আমরা মিকি নামের একটা লোককেও দেখতে পারি। এখন এই রুমের মধ্যে 8টা লোক আসার সঙ্গে সঙ্গে তারা এই রুমটাকে খুব ভালো করে সিল করে দেয়, যাতে করে রুমের মধ্যে কিছু ঢুকতে না পারে, বোমের কোনো টুকরো এটার মধ্যে ঢুকতে না পারে, আর তাদের কোনো ক্ষতিও না হয়। আমরা দেখতে পারি এখানে অ্যাবা, মিকি আর স্যামকে বাদ দিয়ে অ্যাড্রিয়ান আর জশ নামের 2টা ভাইও ছিল। আর তাছাড়া জশের ফ্রেন্ড ববি, ডেভিড নামের একটা লোক, মার্লিন নামের একটা মা, আর তার ছোট্ট একটা বাচ্চা ওয়েন্ডিও ছিল। তো এখন যেহেতু এখানে মিকি বাস করতো, এই জন্য মিকি তাদের সবাইকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে যদি আমার এখানে তোমরা থাকতে চাও তাহলে অবশ্যই আমার নিয়ম ফলো করে থাকতে হবে। যেমন প্রথম নিয়ম হচ্ছে কেউ দরজার কাছে ভুলেও যাবে না। যদি কেউ দরজা খোলার ট্রাই করো তাহলে আমিই তাকে এখানে শেষ করে দেব। আর এটা বলার সঙ্গে সঙ্গেই কিছু একটা বিস্ফোরণ হয়ে কিছু ধুমার মতো জিনিস এসে জশের উপরে পড়ে। আর এই জন্য জশ প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ তার মনে হয় এটা হয়তো বা রেডিয়েশন ট্রাস্ট। তবে তখন মিকি তাদের দুজনকে শান্ত করে বলে যে এটা কোনো রেডিয়েশন ডাস্ট না, এটা হচ্ছে গিয়ে নর্মাল ডাস্ট, যেটা বিল্ডিং ভাঙার জন্য তোমাদের গায়ে এসে পড়েছে। আর এগুলো শোনার পরে তারা দুজন ফাইনালি একটু শান্ত হয় যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো বেঁচে গেলাম। আর তখন আমরা দেখতে পারি ওয়েন্ডি নামে সেই ছোট্ট মেয়েটা মিকির কাছে এসে বলে যে আমি বাইরে যেতে চাই। তবে তখন মিকি বলে যে যদি তুমি বাইরে যাও তাহলে রেডিয়েশনের জন্য তোমার সমস্ত চুলগুলো পড়া শুরু করবে, আর তাছাড়া তোমার যত খেলনাদুলনা আছে সেগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। আর এগুলো শোনার পরে উইন্ডি প্রচণ্ড ভয়ের মধ্যে চলে আসে। আর তখন তার মা এসে মিকির সাথে রাগারাগি করা শুরু করে। সে বলে যে একটা বাচ্চার সাথে কি করে কথা বলতে হয়, তোমার এতটুকু জ্ঞান পর্যন্ত নেই। তো এরপরে মিকি তাদের সবাইকে তার খাবার থেকেই কিছু খাবার খেতে দেয়, আর তাদের সবাইকে বলে যে আমাদের এখানে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত সাহায্য চলে না আসে। তবে আমরা দেখতে পারি জশ এখানে বসে থাকতে চায় না, সে যেই কোনো মূল্যে বাইরে বেরোতে চায়। এই জন্য সে যখনই ববিকে নিয়ে বাইরে যাওয়ার ট্রাই করে তখনই মিকি একটা কুড়াল দিয়ে তার উপরে গিয়ে আক্রমণ করে দেয়, যেখান থেকে জশ কোনো রকমে সেভ হয়ে যায়। আর এরপরে মিকি তাদের সবাইকে বলে যে জাপানে যেই 2টা পারমাণবিক বোমা ফেলা হয়েছিল হিরোশিমা নাগাসাকিতে, সেগুলোর যেই ভয়াবহতা, তাছাড়া চেরনোবিলে যেই বিস্ফোরণ হয়েছিল সেটার যেই ভয়াবহতা, সেগুলো সম্পর্কে তোমরা তো খুব ভালো করেই হয়তোবা জানো। সেখানে মানুষ শত শত বছর ধরে মরছে, আর যদি এই রেডিয়েশনের অল্প একটুও আমাদের মধ্যে চলে আসে তাহলে চিন্তা করো আমাদের কি অবস্থা হবে। আমি চাই না এখানে এই অবস্থায় মরতে। তবে এগুলো শোনার পরে এবার একটু বেশি ভয় পেয়ে যায়, এই জন্য সে তাকে চুপ করতে বলে। সে বলে যে প্লিজ চুপ করো, আমি আর কিছু শুনতে চাই না। তবে এরপরে যখন রাত হয়ে যায় তখন এবার দেখতে পারে যে মিকির একটা আলাদা রুমই আছে, যেখানে সে কাউকে যাওয়ার জন্য না করেছে, সেখানে সে নিজেই কিছু একটা করছে। আর তখন স্যাম আর তার কথাবার্তা আমরা বুঝতেও পারি যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না, কিন্তু স্যাম এটাকে ঠিক করার বারবার করে ট্রাই করছে। তবে আমরা দেখতে পারি স্যাম যেই কোনো মূল্যে বাইরে বেরোতে চায়, সে এখানে বন্দি হয়ে বসে থাকতে চায় না, কারণ সে জানেও না বাইরে কি হয়েছে, বাইরের পরিবেশ আদৌ ঠিক আছে নাকি সবকিছু ধ্বংস হয়ে গেছে। তবে যখন স্যাম এখান থেকে যাওয়ার ট্রাই করে তখনই মিকি তার গালের মধ্যে একটা জোরে চর মেরে আর তাকে সেখানে শান্ত করে দেয়। আর এটা দেখার পরে উইন্ডি নামে সেই মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে মিকি গিয়ে তাকেও শান্ত করার ট্রাই করে। সে বলে যে প্লিজ তুমি ভয় পেও না, কারণ আমি তোমাকে কিছু করব না, তুমি হচ্ছে গিয়ে আমার সবচেয়ে ভালো বন্ধু। এখন যখন তারা এই কথাবার্তাগুলো বলছিল তখনই তারা দরজার ওই পাশ থেকে কিছু শব্দ শুনতে পারে, এমন একটা শব্দ যেন তাদের দরজাটা কেউ কাটছে। আর একটু পরে দরজাটা খুলে যায়, আর আমরা দেখতে পারি যে 5টা সোলজার ভেতরের দিকে আসে, যারা কিনা রেডিয়েশন থেকে বাঁচার জন্য স্যুট পরে নিয়েছে। তাদের মনে হয় যে এগুলো হয়তো তাদের দেশের সোলজার, যারা কিনা তাদেরকে সেভ করার জন্য এসেছে। তবে তখন আমরা দেখতে পারি এই 5টা সোলজার এসেই তাদের সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয়, আর তারা দ্রুত উইন্ডি নামের সেই মেয়েটাকে ধরে একটা ইঞ্জেকশন দিয়ে তাকে সেখান থেকে ধরে নিয়ে যায়। মার্লিন তার মেয়েকে সেভ করার জন্য দৌড়ে যেই কোনো কিছু করার ট্রাই করে, তবে এতে করে কোনো লাভই হয় না। আর যেই বাকি 3টা সোলজার ছিল সেই 3টা সোলজারকে অর্ডার দিয়ে বলা হয় তাদের সবাইকে শেষ করে দেওয়ার জন্য। এখন যেহেতু মিকি এখানে ছিল না, সে ছিল তার রুমের মধ্যে, এই জন্য সোলজাররা মিকি সম্পর্কে জানতো না। আর এই জন্যই মিকি এসে পেছন দিয়ে তাদের উপরে আক্রমণ করে দেয়, আর তাদের একটা সোলজারকে সে শেষও করে দেয়। আর 2য় নম্বর সোলজারটাকে ডেলভিন শেষ করে দেয়। এই জন্য 3য় নম্বর সোলজারটা পাগলের মতো গুলি করা শুরু করে, যেখানে এন্ডেন একটু বেশি আহত হয়ে যায়।
আর এরপরে সেই সোলজারটা গিয়ে স্যামকে মেরেই ফেলতে যাচ্ছিল, তবে তখনই পেছন দিয়ে আবারও মিকি এসে তাকে শ্যুট করে দেয়, আর এই জন্য ফাইনালি তাদের সবাইকে সে সেভ করে। এখন আমরা দেখতে পারি বেচারা এন্ডেন প্রচণ্ড আহত হয়ে আছে, আর অন্যদিকে মার্লিন তার মেয়েকে নিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে আছে। আর তখনই ডেভিয়ান একটা রেডিও নিয়ে সেই রেডিওটাকে ওপেন করে সেটা দিয়ে কোনো সাহায্য চাওয়ার ট্রাই করে, তবে তখন মিকি তার উপরে প্রচণ্ড রাগ করে রেডিওটা বন্ধ করতে বলে, কারণ যদি রেডিওটা তারা অন করে তাহলে রেডিওর অন্য পাশ থেকে তাদের লোকেশন আর সিগন্যাল দুইটাই হয়তো তারা ট্র্যাক করতে পারে। আর এরপর তারা সোলজারদের মুখ খুলে চেক করে, তারা দেখতে পারে এই সোলজাররা দেখতে এশিয়ানদের মতো। এখন এই সমস্ত কথাবার্তার মধ্যে মার্লিন তার মেয়েকে সেভ করার জন্য পাগলের মতো হয়ে যায়, সে দৌড়ে যাওয়া শুরু করে বাইরের দিকে, তবে এই জন্য সবাই তাকে কোনো রকমে ধরে এনে স্টোররুমে বন্ধ করে দেয়। এখন যেহেতু এখানে 3টা স্যুট আছে আর এই গোলাগুলির মধ্যে 2টা স্যুট অলরেডি নষ্ট হয়ে গেছে, তো এই জন্য এখন শুধু এখানে একটা স্যুটই আছে, আর এখানে তাদের মধ্যে একজনকে সেই স্যুটটা পরে বাইরে গিয়ে চেক করতে হবে আর সমস্ত ব্যাপারটা দেখে আবারও ব্যাক করতে হবে। এখন যদিও এবার স্যুট পরে বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছিল, তবে মিকি তাকে বিশ্বাস করে না, যেহেতু যশের ভাই একটু আহত হয়ে আছে, এই জন্য মিকি বিশ্বাস করে যে যশ বাইরে গেলে ব্যাক করে অবশ্যই আসবে, এই জন্য সে যশকে যাওয়ার জন্য বলে। আর এরপরে এবার এসে মার্লিনকে শান্ত করে বলার ট্রাই করে যে তোমার মেয়েকে আমরা অবশ্যই খুঁজে বের করব। আর যশের বাইরে যাওয়ার আগে মার্লিন তার কাছে প্রমিসও করিয়ে নেয় যে তুমি আমাকে প্রমিস করে যাও যে তুমি আমার মেয়েকে যেই কোনো মূল্যে খুঁজে আনবে, আর যশও তার কাছে প্রমিস করে বাইরে বেরিয়ে চলে আসে। এখন যখনই তারা দরজা দিয়ে বাইরে আসে তখন তারা দেখতে পারে যে এই দরজা থেকে রেডিয়েশন থেকে বাঁচার জন্য একটা রাস্তার মতো বানানো হয়েছে একটা পলিথিনের মাধ্যমে, আর এই রাস্তাটা যায় একটা ল্যাবের দিকে। আর যখনই যশ আস্তে আস্তে করে সামনের দিকে আগায় তখন সে এখানের পরিবেশ দেখতে পেয়ে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে এখানে কোনো একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে, যেন এটাকে একটা মেডিকেল ল্যাব। এখানে অনেকগুলো বাচ্চাকে বন্দি করে রাখা হয়েছে, যেখানে একটা উইন্ডিও ছিল। উইন্ডির সমস্ত চুলগুলো ফেলে দেওয়া হয়েছে, তার চোখের উপরে ব্যান্ডেজ করা হয়েছে, আর তার মুখের মধ্যে একটা টিউব পর্যন্ত লাগানো হয়েছে। এখন এখানে কিসের রিসার্চ চলছে, কেমন রিসার্চ চলছে, আর এগুলো কেনই চলছে, এই ব্যাপারগুলো জজ বুঝতেই পারছিল না, এই জন্য সে চারপাশে চেক করা শুরু করে। তবে তখন কিছু সোলজার যখন তাকে চিনতে পারে তখন তারা তাকে ধরার ট্রাই করে, এই জন্য জজ দৌড়ে আবারও সেই চেম্বারের দিকে যাওয়া শুরু করে। তবে তখন সেই 2টা সোলজার যখন তাকে ফলো করে ধরতে যায় তখন সে তাদের দুজনকে শ্যুট করে সেখানে মেরে ফেলে, আর তার গুলিটাও সে সেখানেই ফেলে দিয়ে চলে আসে। এখন সে মধ্যে এসে সবাইকে বলে যে বাইরে আর কিছুই অবশিষ্ট নেই, সব কিছু চুরমার হয়ে গেছে। আর তাছাড়া সে মার্লিনের দিকে তাকিয়ে তাকে সরি বলে, সে বলে যে আমি উইন্ডিকে সেভ করতে পারলাম না। এই সমস্ত ব্যাপারগুলোতে মার্লিন প্রচণ্ড আপসেট হয়ে যায় আর সে কান্নাকাটি করা শুরু করে। আর তখনই সোলজাররা বাইরে থেকে এসে তাদের দরজাটাকে ওয়েল্ডিং করে দেয়, যাতে করে তারা এই দরজাটা খুলতেও না পারে আর কোনোদিন বাইরেও বেরোতে না পারে। আর তখন এদিকে এবা চলে আসে অ্যাড্রিয়ানের কাছে, আর তার যত জখম আছে সেগুলোতে সে একটু মলম লাগিয়ে দেয়, আর তার সাথে সে কথাবার্তা বলে তাকে একটু গুড ফিল দেওয়ার ট্রাই করে। আসলে যদিও এবা কোনোদিনও অ্যাড্রিয়ানের সাথে কথাবার্তা বলেনি, তবে অ্যাড্রিয়ান তার নিচের ফ্লোরেই থাকতো, আর যখন সে গিটার প্লে করতো তখন সেই গিটারের শব্দগুলো এবার কাছে খুবই ভালো লাগতো, সে খুবই মন দিয়ে তার গিটার প্লে করা শুনতো। এখন এখানে কথাবার্তার মধ্যে যখনই এবা তাকে কিস করতে যাচ্ছিল তখনই এখানে স্যাম চলে আসে, আর এই জন্য এবার তাকে কিসও করতে পারে না। এখন এমন করে করেই কয়েকটা সপ্তাহ পার হয়ে যায়, আর আমরা দেখতে পারি যে সোলজারদের লাশগুলো পড়েছিল সেগুলোর পচার জন্য এতটা দুর্গন্ধ শুরু হয়ে যায় যে এখানে থাকাটা মুশকিল হয়ে গেছে। তবে তখনই মিকি তাদেরকে বলে যে এই লাশগুলোকে টুকরো টুকরো করে বাথরুমের সাহায্যে আমাদের বাইরে পাঠিয়ে দিতে হবে। তবে এই লাশগুলোকে টুকরো টুকরো করবে কে? তখনই তাদের সামনে ববি চলে আসে, আর ববি বলে যে আমি লাশগুলোকে টুকরো টুকরো করতে পারবো। আর ফাইনালি সেগুলোকে বাথরুমে নিয়ে টুকরো টুকরো করে বাথরুমের মধ্য দিয়ে সেগুলোকে বাইরে পাঠিয়ে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি মার্লিন তার মেয়ের দুঃখ আস্তে আস্তে করে বলছে, আর সে ববির দিকে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে, কারণ ববি সবসময় এসে তাকে সান্ত্বনা দেয় আর তাকে পটানোর ট্রাই করে, এই জন্যই সে ববির দিকে একটু অ্যাট্রাক্ট হয়ে পড়ছে। আর তখন এদিকে সবাই জানতে পারে যে মিকি সেই রুমটার মধ্যে সবাইকে ঢুকতে এই জন্য দেয় না কারণ সেখানে সে অনেকগুলো খাবার জমা করে রেখেছে, আর যেহেতু অনেকগুলো সপ্তাহ পার হয়ে গেছে তারা খাবার দাবারও খুব বেশি একটা খেতে পারছে না, এই জন্য তারা প্রচণ্ড ক্ষুধার মধ্যে পাগলের মতো হয়ে যায়। আর এই জন্য তারা সবাই মিলে সেই রুমের মধ্যে যায় আর সমস্ত জায়গা চেক করা শুরু করে। আমরা দেখতে পারি এখানে 9/11-এর কিছু পিকচার পড়েছিল আর তার মেয়ে আর ওয়াইফের পিকচার পড়েছিল। আর তখন মিকি তাদেরকে বলে যে এখানে কোনো খাবার দাবার নেই। আর যখন এই ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় তখন মিকি যশকে জোরে একটা পাঞ্চ করে দেয়। এবা বুঝতেই পারছিল না যে এখন সে কি করবে, এই জন্য সে চলে আসে মার্লিনের সাথে কথাবার্তা বলার জন্য। তবে সে দেখতে পারে মার্লিন তো ববির সাথে মজা করছে, সে এমন করে মজা করছে যেন তার মেয়ে কখনো গায়েবই হয়নি, সে তার মেয়েকে পুরোপুরি ভুলে গেছে। আর এবা এমনটা দেখতে পেয়ে প্রচণ্ড আপসেট হয়ে যায় আর দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর তখন এদিকে দেখতে পারি ডেলভিন তার রুম থেকে একটা গান বের করে
আসলে ডেলভিন যেহেতু একজন সিকিউরিটি গার্ড ছিল, এই জন্য তার কাছে গান আগে থেকেই ছিল, আর সে চিন্তা করে এটা দিয়ে সে মিকিকে শেষ করে দিবে। আর যখন সে মিকিকে মারার জন্য রুমের দিকে যায়, তখন অ্যাবাও তাকে দেখতে পারে, আর এই জন্য সেও তাকে ফলো করা শুরু করে। এখন রুমের মধ্যে যাওয়ার পরে ডেলভিন জানতে পারে যে মিকির এখানে আরও একটা সিক্রেট রুম আছে, যেটার মধ্যে মিকি ইচ্ছা করে খাবার স্টোর করে রেখেছে, যেগুলো সে বেশি দিন ধরে খেতে পারে আর সবার চেয়ে বেশি বাঁচতে পারে। আর এই জন্য যখনই সে মিকিকে শ্যুট করতে যায়, তখন মিকি উল্টো তার গান নিয়ে তাকে শ্যুট করে সেখানে মেরে ফেলে। আর এগুলো দেখার পরে এবার চিল্লাচিল্লি করে সবাইকে এখানে নিয়ে আসে, আর এই জন্য সবাই মিকিকে ধরে চেয়ারের সাথে বেঁধে ফেলে। এখন মিকি যে রুমের মধ্যে খাবার স্টোর করেছিল, সেই রুমটা একটা কোড দিয়ে লক করা ছিল, এই জন্য সবাই তার কাছে কোড জিজ্ঞেস করে। তবে যখন মিকি কোড বলছিল না, তখন জশ তার একটা আঙুল কেটে ফেললে ফাইনালি সে সেই কোডটা বলে দেয়। এখন যেহেতু অনেক দিন পার হয়ে গেছে আর এই লোহাগুলো আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য তাদের বাংকারের মধ্যেও রেডিয়েশন লিক করছিল, আর এই রেডিয়েশন লিকের জন্য আস্তে আস্তে করে তাদের সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এবার দেখতে পারে তারা আস্তে আস্তে করে সবাই পাগল হয়ে যাচ্ছে। যেমন ববি আর জশ সবসময় মার্লিনের সাথে ইন্টিমেট হতো আর তার উপরে টর্চার করার ট্রাই করতো। যদি মার্লিন ইন্টিমেট হতে না চাইতো, তাহলে জোর করে তার সাথে ইন্টিমেট হওয়ার ট্রাই করতো। আর এই ব্যাপারগুলোর জন্য সে নিজেও পাগলের মতো হয়ে যখন দরজার দিকে দৌড়ে যাওয়ার ট্রাই করে, তখন তাকে আটকানোর জন্য স্যাম এখানে চলে আসে, আর স্যাম তাকে ধরে তার সাথেও জোর করে ইন্টিমেট হওয়ার ট্রাই করে, কিন্তু এবার কোনো রকমে নিজেকে তার থেকে সেভ করে ফাইনালি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আমরা দেখতে পারি জশ আর ববি সেই খাবারওয়ালা রুমটা দখল করে নিয়েছে, এখন সেটার উপরে তাদেরই কন্ট্রোল। শুধুমাত্র অ্যাড্রিয়ানই ছিল এমন একটা লোক যে কিনা আবার একটু টেক কেয়ার করতো। একদিন আবার দেখতে পারে ববি আর জশ স্যামের সাথে বসে মদ খাচ্ছিল, আর পাশেই মার্লিন বসেছিল, যাকে কিনা তারা দুজন এতটাই টর্চার করেছে যে তার নাক মুখ দিয়ে রক্ত পর্যন্ত বেরোচ্ছে। এখন জশ অ্যাবাকে দেখার পরে জিজ্ঞেস করে, তুমি ট্রুথ নেবে না ডেয়ার নেবে? আসলে তারা ট্রুথ অর ডেয়ার খেলছিল। তখন অ্যাবা বলে ট্রুথ। তখন সে জিজ্ঞেস করে যে তুমি কি স্যামকে ভালোবাসো? তখন অ্যাবা বলে যে হ্যাঁ আমি ভালোবাসি। আর এরপরে জশ তাকে কোয়েশ্চেন করে যে তুমি কি আমার ভাই অ্যাড্রিয়ানকে ভালোবাসো? তখন অ্যাবা এটাকে ইগনোর করে বলার ট্রাই করে যে তুমি তোমার কোয়েশ্চেন অলরেডি জিজ্ঞেস করে ফেলেছো। এখন পরের বারের পালা ছিল স্যামের। স্যাম যখন ডেয়ার চুজ করে, তখন তাকে কাজ দেওয়া হয় ডেলভিনের লাশটাকে টুকরো টুকরো করে বাথরুম দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য। তবে যেহেতু এটা স্যামের পক্ষে সম্ভব না, এই জন্য অ্যাবা তাকে আটকানোর ট্রাই করে, কারণ স্যাম হচ্ছে একটু ভীতু টাইপের মানুষ। আর এটা দেখার পরে জশ আর ববি তার উপরে প্রচণ্ড রাগ করে আর তার উপরেই টর্চার করা শুরু করে। তারা তো একজন ধরে স্যামের হাতটাকে ভেঙেই ফেলে। আর এরপর অ্যাবাকে বলে যে যদি তুমি তাকে জীবিত দেখতে চাও, তাহলে এখন তুমি নিজে গিয়ে তার লাশটাকে টুকরো টুকরো করে সেটাকে বাথরুম দিয়ে বাইরে পাঠিয়ে দিবে। এখন যেহেতু বেচারি এবার কাছে কোনো অপশনও নেই, এই জন্য সে নিজে গিয়ে অনেক কষ্ট করে ফাইনালি তার লাশটাকে টুকরো টুকরো করে সেটাকে বাথরুম দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। এখন আস্তে আস্তে করে এখানে সব কিছু আউট অফ কন্ট্রোলে হয়ে যাচ্ছিল, তাছাড়া সবাই পাগলের মতো ব্যবহার করছিল। আর তখনই চেয়ারে বাঁধা মিকি এভাকে বলে যে আমার হাত পাগুলো খুলে দাও, আমি সব কিছু ঠিক করে দেব। আর তাছাড়া স্টোররুমে আমি খাবারগুলো লুকাইনি, সেগুলো আমি তোমাদেরকে বলতেই যাচ্ছিলাম। তবে আমরা দেখতে পারি অ্যাবা তাকে কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। আর তখন মিকি তাকে বলে যে যদি আমাকে বিশ্বাস করতে না চাও, তাহলে তুমি স্টোররুমে গিয়ে চেক করো, সেখানে আমি একটা গান লুকিয়ে রেখেছি, সেই গানটা পেলে তুমি আমাকে এনে দিয়ে দিও। এখন যদিও অ্যাবা তাকে বিশ্বাস করতে চায় না, তবে তবুও সেই গিয়ে এগুলো স্যামকে বলে। আর স্যামও তাকে বারবার করে বলে যে তার কথায় কোনোভাবে বিশ্বাস করা যাবে না, সে আমাদেরকে ধোঁকা দিয়েছে। তবে যেহেতু অ্যাবা তাকে বারবার করে বুঝিয়েছে, এই জন্য ফাইনালি স্যাম রাজি হয়ে যায় লুকিয়ে স্টোররুমে গিয়ে সেই গানটাকে খুঁজে বের করার জন্য। আর এদিকে ববি আর জশ একে অন্যের চুল কেটে পুরোপুরি টাকলা হয়ে যায়। আমরা দেখতে পারি তারা পাগলের মতো হয়ে গেছে, তারা নিজেরাই বুঝতে পারছে না তারা করছেটা কি। তাদের বিহেভিয়ার এমনটা ছিল যেন তারা কোনো মেন্টাল রোগী ছিল, কয়েক জনম ধরেই তারা মেন্টাল রোগী। আর তাছাড়া আমরা দেখতে পারি জশ যখন গিয়ে আয়নার সামনে দাঁড়ায়, তখন সে বুঝতে পারে যে তারা হয়তোবা কয়েকদিনেরই মেহমান, হয়তোবা 2-1 দিনের মধ্যেই তাদের মৃত্যু হয়ে যাবে। এই জন্য তার চোখ দিয়ে পানি চলে আসে। এখন যেহেতু মিকি অ্যাবাকে বলেছিল স্টোররুমের মধ্যে একটা গান আছে, এই জন্য অ্যাবা সেটা চেক করতে চলে আসে। তবে এখানে আসার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে মার্লিনের লাশ এখানে পড়ে আছে, তারা দুজন মার্লিনকে রেপ করতে করতে মেরেই ফেলেছে। আর এটা দেখার পরে অ্যাবা দ্রুত বাইরে চলে আসে, আর বাইরে এসে অপেক্ষা করা শুরু করে। একটু পরে সে দেখতে পারে ববি বাইরে গিয়েছে, কারণ লাইট বারবার করে আপ ডাউন করছে। আর এই সুযোগটা নিয়ে সে মধ্যে চলে আসে, আর সে জসকে সিডিউস করে তার সাথে ইন্টিমেট হওয়ার ট্রাই করে। আর এমন করে সে তাকে বাইরেও নিয়ে আসে। আর এই সুযোগটা পেয়ে স্যাম ঢুকে যায় স্টোররুমের মধ্যে, আর ফাইনালি সে গানটা নিয়ে নেয়। তবে ততক্ষণে সেখানে ববিও চলে এসেছে। এখন যেহেতু স্যাম এই গানটা পেয়ে গিয়েছে, এই জন্য সে ববিকে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে তখন অন্যদিকে আমরা দেখতে পারি অ্যাবা বারবার করেই শুধু জসকে কিস করছিল, আর কোনোভাবে সামনে আগাতে দিচ্ছিল না। এই জন্য জসের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে তাকে একটা জোরে পাঞ্চ করে তার সাথে ফুললি ইন্টিমেট হওয়ার ট্রাই করে।
তবে এগুলোতে অ্যাবা এত বেশি রাগ করে যে সে একটা পেন দিয়েই তার উপরে আক্রমণ করে দেয়। তবে এগুলোতে যশের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে সিদ্ধান্ত নেয় তাকে এখনই শেষ করবে। তবে তখন এখানে সঠিক সময় আর্ডিয়ান চলে আসে আর সে তার ভাই যশকে আটকে ফেলে। তবে তখন আমরা দেখতে পারি স্যাম ববিকে গান পয়েন্টে নিয়ে বাইরে চলে আসে। এখন এই ব্যাপারগুলো দেখার পরে অ্যাবা স্যামকে বারবার করে বলা শুরু করে সেজন্য ববিকে শ্যুট করে মেরে ফেলে। তবে যেহেতু স্যাম হচ্ছে একটু ভীতু প্রকৃতির, এই জন্য সে কোনোভাবেই শ্যুট করতে পারছিল না। এই জন্য সে প্রচণ্ড ভয়ের মধ্যে গুলিতে চাপ দিয়ে দেয় আর সেই গুলিটা গিয়ে অ্যাড্রিয়ানের গায়ে পড়ে। এই জন্য বেচারা অ্যাড্রিয়ানের সেখানেই মৃত্যু হয়ে যায়। আর যেহেতু এই তাড়াহুড়ার মধ্যে বেচারা স্যামের হাত থেকে গুলিটা পড়ে গিয়েছে, এই জন্য ববি দ্রুত সেই গানটা নিয়ে নেয় আর সে তাকে শ্যুট করে মারার ট্রাই করে। তবে তখন পেছন দিয়ে অ্যাবা এসে তার উপরেই আক্রমণ করে দেয় আর তার গলার মধ্যে কিছু একটা ঢুকিয়ে দিয়ে তাকেই সেখানে মেরে ফেলে। আর এদিকে বেচারা যশ যখন দেখতে পারে তার ভাইয়ের মৃত্যু হয়ে গেছে, তখন সে পাগলের মতো হয়ে যায়। এই জন্য সে পাগলের মতো গিয়ে প্রথমে স্যামকে খুন করে আর এরপর সে অ্যাবাকেও মারার ট্রাই করে। তবে অ্যাবা সেখান থেকে দৌড়ে চলে আসে। সে এসেই মিকিকে ফ্রি করে দেয় আর ফ্রি হওয়ার সঙ্গে সঙ্গেই মিকি যশকে একটা শ্যুট করে দেয়। তবে আমরা দেখতে পারি যশ কোনোভাবেই হার মানবে না, সে সেই গুলি নিয়েই তাদের দিকে যাওয়া শুরু করে। একটু সামনে গিয়ে সে নিজের উপরে আগুন লাগিয়ে দেয় যাতে করে তার মাধ্যমে সবাই পুড়ে মারা যায়। তবে মিকি আর অ্যাবা কোনো রকমে তাকে হ্যান্ডেল করে নেয়। আর এরপরে মিকি অ্যাবাকে বলে যে বাথরুমের যেখান দিয়ে লাশগুলোকে আমরা বাইরে পাঠিয়েছি সেই সেপটিক ট্যাঙ্ক দিয়ে চাইলে সাঁতরে আমরাও বাইরে যেতে পারি, আর এটাই হচ্ছে একমাত্র ওয়ে। আর তাছাড়া যেহেতু একটাই স্যুট আছে, তার মানে আমরা একজনই স্যুটটা পরতে পারবো। আর এটা শোনার পরে আবার দৌড়ে চলে যায় সেই স্যুটটা নিয়ে বাথরুমে আর ভেতর থেকে দরজাটাকে লক করে দেয়। আর আমরা দেখতে পারি বাইরে আস্তে আস্তে করে আগুন বাড়ছিল আর বেচারা মিকি বাইরেই আটকা পড়েছিল। আর তখন আবার দ্রুত সেই সেপটিক ট্যাঙ্ক দিয়ে বাথরুমের মধ্য দিয়ে সাঁতরে বাইরে চলে আসে। আর যেহেতু মিকি বাইরেই আটকা পড়েছিল, এই জন্য সে তার ওয়াইফ আর বাচ্চার কথা স্মরণ করে এখানে আগুন লাগার জন্য তারও সেখানে মৃত্যু হয়ে যায়। আর যখন অ্যাবা বাইরে বেরিয়ে আসে তখন সে দেখতে পারে শুধু ধ্বংসযজ্ঞ। সে দেখতে পারে যে এই বোমার জন্য এখানে সব কিছু চুরমার হয়ে গেছে, আশেপাশে কোনো মানুষ জীবিত নেই, শুধু এত বড় একটা শহরের মধ্যে সেই জীবিত আছে, তার কোনো সঙ্গী নেই, সাথী নেই। তাছাড়া এখানে এতটাই ধ্বংসযজ্ঞ হয়েছে যেটা সে জীবনে কোনোদিন দেখতে পায়নি। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। আসলে এই মুভিতে অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সারই আমাদেরকে দেয়া হয়নি, যেমন পারমাণবিক অ্যাটাকটা করলো কারা, সেই সোলজাররা কোন দেশের ছিল, আর তাছাড়া সেই সোলজাররা কেনই বা বাচ্চাদের উপরে এক্সপেরিমেন্ট করছিল, মিকির গল্পটাই আসলে কী ছিল, আর তাছাড়া এখন যেহেতু অ্যাবা বাইরে বেরিয়ে চলেই এসেছে এখন সে করবেটা কি। আর এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলোই আমাদেরকে দেয়া হয় না। আর যেহেতু এই মুভির কোনো সেকেন্ড পার্টও নেই, তার মানে আমরা জানতেও পারবো না। এখন আমরা জানি না কবে এটার সেকেন্ড পার্ট আসবে। তবে যাই হোক, আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।